আজকের ক্লাসে আমরা বিবি কুন্ডু টেস্ট পেপার থেকে অ্যাকাউন্টেন্সি বা হিসাব শাস্ত্রের মডেল সেট 5 নিয়ে চলে এসেছি। টোটাল 40টা প্রশ্ন আজকে আমরা আলোচনা করব, সমাধান করব, ব্যাখ্যা করব, অল্টারনেটিভ প্রশ্ন কি পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ ডেলি এবং রেগুলার আমাদের ক্লাস আসছে, মডেল সেট আসছে, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং, ইকোনমিক্স। এছাড়া বিবি কুন্ডু টেস্ট পেপার কমপ্লিট হয়ে গেলে আমরা এবিটিএ নিয়ে আসবো, র্যাপিড টেস্ট নিয়ে আসবো। ঠিক আছে, পরীক্ষার আগে তোমাদের ধীরে ধীরে সমস্ত মডেল সেটগুলো করিয়ে দেবো। তো ক্লাসটা শুরু করছি। একের প্রশ্নতে দেখো, অংশীদারি কারবারের অংশীদারদের দায় কীরূপ হয়? উত্তর হবে অসীম হয়। কেন? কারণ হচ্ছে অংশীদারদের যৌথভাবে এবং এককভাবে দায়বদ্ধ থাকতে হয়। 2, অংশীদারি কারবার নিবন্ধন করা বাধ্যতামূলক না ঐচ্ছিক? উত্তর হবে ঐচ্ছিক। ঠিক আছে, কেন? কারণ অংশীদারি কারবার নিবন্ধন করা কোনো আইনে লেখা নেই যে বাধ্যতামূলক, তবে নিবন্ধন করলে বা রেজিস্ট্রেশন করলে কিছু এক্সট্রা সুযোগ সুবিধা পাওয়া যায়। 3 নম্বর, নিচের কোন হিসাবের কোনো অন্তিম জের থাকে না? উত্তর হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এর কোনো ব্যালেন্স বিডি সিডি কিছুই থাকে না। ঠিক আছে, প্রফিট এবং লস পার্টনার্সদের মধ্যে কি হয়? ভাগ হয়ে যায়। 4, অংশীদারদের চলতি হিসাবে জের কীরকম হয়? উত্তর হবে ডেবিট হতে পারে, ক্রেডিট হতে পারে এবং শূন্য হতে পারে। ঠিক আছে, এবং এই হিসাব কখন খোলা হয়? পরীক্ষায় এমন প্রশ্ন দিতে পারে যে অংশীদারদের চলতি হিসাব কখন করা হয়? উত্তর হবে যখন মূলধন তোমাদের স্থির অবস্থায় থাকে, অর্থাৎ ফিক্সড ক্যাপিটালে যখন আমরা মেথডে অঙ্ক করি তখন আমাদের কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়। 5, অংশীদারি আইনের কত ধারায় অংশীদারির সংজ্ঞা দেওয়া রয়েছে? উত্তর হবে 4 নম্বর ধারায়। আর এই 4 নম্বর ধারা অনুযায়ী যে সংজ্ঞা দেওয়া রয়েছে সেখানে অংশীদারি হচ্ছে কি একটা রিলেশন বা সম্পর্ক। 6, অংশীদারদের উত্তোলনের ওপর সুদ লাভ ক্ষতি বন্টনের হিসাবের কোন দিকে বসে? উত্তর হবে ক্রেডিট দিকে বসে। আর এমনও পরীক্ষায় পড়তে পারে যে উত্তোলনের ওপর সুদ কারবারের ক্ষেত্রে কী হিসাবে গণ্য হয়? উত্তর হবে আয় হিসাবে গণ্য হয়। ঠিক আছে, এটা একটা আয়। এরপরে চলে যাব আমরা 7 প্রশ্নে। চুক্তি না থাকলে আইন অনুযায়ী অংশীদাররা কী অনুপাতে লাভ ক্ষতি ভাগ পাবে? উত্তর হচ্ছে সমান অনুপাতে। 8 প্রশ্ন, একটা ম্যাচ মেকিং দেওয়া রয়েছে যে উত্তোলনের ওপর সুদ যদি প্রতি মাসের প্রথমে টাকা উত্তোলন করে তাহলে 6.5 মাসের জন্য সুদ দিতে হয়। অপশান সি। যদি প্রতি মাসে শেষে উত্তোলন করতে হয় তাহলে 5.5 মাসের জন্য সুদ গণনা হয়। অপশান এ। 3টা প্রতি মাসের মাঝে উত্তোলন করলে 6 মাসের জন্য সুদ গণনা করতে হয়। আর বছরের প্রথম দিকে উত্তোলন করলে, একবার উত্তোলন করলে 12 মাসের জন্য সুদ গণনা করতে হয়। তাহলে তোমার 8 উত্তরটা হয়ে গেল অপশান এ। 9, এখানে তোমাকে সত্য মিথ্যা আর নির্বাচন করতে বলেছে। এক মালিকানা কারবারে মালিকের দায় অসীম। ঠিক। অংশীদারি কারবার হলো কারবারের প্রাচীনতম রূপ। ভুল। কেন ভুল? কারণ প্রাচীনতম রূপ হচ্ছে এক মালিকানা কারবার। 3, যৌথ মূলধনী কারবার ও তার মালিক পৃথক সত্তা বহন করে। এটা হবে ঠিক। 4, চুক্তি হলো অংশীদারি কারবারের মূল ভিত্তি। এটা হচ্ছে ঠিক। তাহলে 9 অপশান বি হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর। 1, 3 এবং 4 ঠিক, 2 হচ্ছে তোমার ভুল। 10 প্রশ্ন, বিবৃতি এবং কারণ। লাভ ক্ষতি বন্টনের হিসাব লাভ ক্ষতি বন্টন হিসাবের পর লাভ ক্ষতি হিসাব তৈরি করা হয়। এটা একদমই ভুল। কেন? উল্টো বলেছে। কারণ কি দিয়েছে? লাভ ক্ষতি বন্টন হিসাবের জের লাভ ক্ষতি হিসাবে স্থানান্তর করা হয়। দুটোই কিন্তু তোমার ভুল, কারণ আমরা জানি প্রথমে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা লাভ ক্ষতির হিসাব প্রথমে করা হয়, তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করা হয়। ঠিক আছে, তো 10 হচ্ছে অপশান সি, বিবৃতি এবং কারণ দুটোই মিথ্যা। 11, নিয়োজিত মূলধন 10 লক্ষ টাকা, প্রকৃত মুনাফা 2 লক্ষ টাকা, স্বাভাবিক মুনাফা 15% হলে অতি মুনাফা কত? দেখো এখানে আনসারটা করা নেই, আমি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো তুমি ক টাকা ইনভেস্ট করেছো? 10 লক্ষ টাকা। এবার 10 লক্ষ টাকায় তুমি 15% নর্মাল রিটার্ন, তাহলে 10 লক্ষ টাকার 15% কত হবে? 1,50,000 টাকা। এবার তুমি প্রকৃত মুনাফা বা অ্যাভারেজ প্রফিট কত করতে পেরেছো? 2 লাখ টাকা। তাহলে নর্মাল প্রফিট থেকে কতটা বেশি? 50,000 টাকা বেশি। 11 হবে অপশান বি। অপশান বি হবে তোমার সঠিক উত্তর, যে নর্মাল প্রফিট হচ্ছে তোমার 1,50,000 আর তোমার প্রকৃত মুনাফা 2 লক্ষ টাকা, তাহলে সুপার প্রফিট হচ্ছে তোমার 50,000 টাকা। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 12,
কারবারে ড্যাশ মুনাফা অর্জন করার ক্ষমতাকেই বলা হয় সুনাম বা গুডউইল। উত্তর হবে অতিরিক্ত মুনাফা অর্জন করার ক্ষমতা, অপশান এ হবে সঠিক উত্তর। 13তে আবার সত্য মিথ্যা তোমাকে নির্ণয় করতে হবে। সুনাম হলো প্রতিষ্ঠানের অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি, ঠিক। কারবারের প্রতি ক্রেতাদের অবিশ্বাস হচ্ছে সুনাম, এটা ভুল। অবিশ্বাস কখনোই সুনাম হয় না, বিশ্বাস হলে সুনাম হয়, ঠিক আছে। 3 হিসাব আদর্শ 26 অনুসারে সুনামের হিসাব নিকাশ করা হয়, এটা ঠিক। 4 সুনাম মূল্যায়নের একাধিক পদ্ধতি আছে, এটাও ঠিক। কেন? 3টে পদ্ধতি আছে আমরা জানি। তাহলে 13 হচ্ছে অপশান এ হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর। 1, 3 এবং 4 সত্য, 2 হচ্ছে মিথ্যা। 4 2 বছরের গড় মুনাফার ভিত্তিতে 4 বছরের মুনাফা থেকে সুনামের মূল্য নির্ণয় করতে হবে। এবার 4 বছরের মুনাফা কত দিয়েছে দেখো, 40,000 টাকা, 50,000 টাকা, 40,000 টাকা আবার ক্ষতি, আবার 30,000 টাকা। তাহলে তুমি 40,000 যোগ 50,000, যেটা ক্ষতি দেখো আন্ডারলাইন করেছি ওটা মাইনাস করবে, -40,000 প্লাস 30,000। তাহলে নিচে দেখো আমি অঙ্কটা করেছি, তোমার টোটাল প্রফিট হচ্ছে 4 বছরের 80,000 টাকা, মানে যোগ বিয়োগ করার পর 80,000 টাকা। তাহলে 4 দিয়ে আমি তাকে যদি ভাগ করি তাহলে 20,000 টাকা গড় মুনাফা। এবার 2 বছরের ক্রয়ের ভিত্তিতে করতে বলেছে, তাহলে 20,000কে 2 দিয়ে গুণ করলে 40,000, গুডউইল হবে 40,000 টাকা, অপশান সি হবে তোমার সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব 15তে একটা ম্যাচ মেকিং দিয়েছে সম্পত্তির সঙ্গে তাদের প্রকৃতি। সুনাম হচ্ছে অপশান ডি অদৃশ্যমান ও অস্পর্শনীয়। যন্ত্রপাতি হচ্ছে অপশান সি দৃশ্যমান ও স্পর্শনীয়। ব্যাংকে জমা টাকা হচ্ছে অপশান বি অস্থায়ী এবং অদৃশ্যমান। জমি এবং বাড়ি হচ্ছে অপশান এ স্থায়ী এবং দৃশ্যমান। তোমার অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 16 শেয়ার গ্রহীতারা হলো কোম্পানির প্রকৃত মালিক, সাধারণ শেয়ার গ্রহীতারা, একেবারে ঠিক। শেয়ার মূলধনের যে অংশ এখনও পর্যন্ত তলব করা হয়নি তাকে অতলবী মূলধন বলা হয়, এটাও ঠিক। কিন্তু দেখো দুটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা বলতে পারি বিবৃতি এ এবং বি দুটোই সত্য এবং স্বাধীন বাক্য, অপশান ডি হবে তোমার সঠিক উত্তর। 17 বিবৃতি এবং কারণ। কোম্পানির সাধারণ শেয়ারের লভ্যাংশ হারে পূর্ব নির্ধারিত নয়। আমরা এটা জানি যে ইকুইটি শেয়ারে কখনো ফিক্সড রিটার্ন থাকে না, প্রফিট হলে রিটার্ন পায় বেশি, প্রফিট না হলে রিটার্ন পায় না। কেন? কারণ এখানে কারণটা হবে তোমার অপশান বি হচ্ছে সঠিক উত্তর। সাধারণ শেয়ারের লভ্যাংশ হার বর্তমান এবং অতীত মুনাফার ওপর নির্ভর করে, এর কোনো পূর্ব নির্ধারিত হার থাকে না। 18 কোম্পানির উদ্বর্তপত্রে কোন মূলধনকে দেখানো হয় না? উত্তর হবে সংরক্ষিত মূলধন বা রিজার্ভ ক্যাপিটালকে দেখানো হয় না। 19 একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য কী? সাধারণ শিলমোহর, চিরন্তন অস্তিত্ব, সীমিত দায়, সবগুলিই হবে একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। আচ্ছা, মূলধনের প্রকৃতি অনুযায়ী তাদের ব্যাখ্যা করতে বলেছে ম্যাচ মেকিং। অনুমোদিত মূলধন হবে সি শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমা। বিলিখিত মূলধন হবে এ বিক্রয়ের জন্য উপস্থাপিত মূলধন। 3 বিকৃত মূলধনের সাথে তোমার হবে মূলধনের প্রকৃত বিকৃত অংশ। আর 4-এর সাথে হবে ডি তলবিকৃত মূলধন, মূলধনের যে অংশ আদায়ের জন্য তলব করা হয়েছে। তাহলে 20 হবে অপশান এ সঠিক উত্তর। 21 ঋণ মূলধনের ওপর সুদ, এটা হবে মুনাফার ছাঁট। কেন? কারণ কোম্পানির লাভ হোক বা না হোক ঋণপত্রের ওপর সুদ কোম্পানিকে দিতে হবে। 22 1 লক্ষ টাকা মূল্যের নিট সম্পত্তি কেনার জন্য 1,20,000 টাকা দামের ডিবেঞ্চার দেওয়া হয়েছে। তুমি 1 লক্ষ টাকা সম্পত্তির জন্য 20,000 টাকা এক্সট্রা কেন দিয়েছো? এই এক্সট্রা টাকাটা দিয়েছো সুনামের জন্য, তাই এই 20,000 টাকাটা গুডউইল অ্যাকাউন্টে দেখানো হবে। আবার অনেক সময় পরীক্ষা পড়ে যে গুডউইল অ্যাকাউন্টে কী করা হবে? উত্তর হবে ডেবিট করা হবে, ঠিক আছে। 23-এর প্রশ্ন, যে ঋণপত্র বিলির সময় যে ক্ষতি হয় সেই ক্ষতিটা কোন ধরনের ক্ষতি? উত্তর হবে মূলধন জাতীয় ক্ষতি। 24-এ আবার সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। কোম্পানি লাভ না হলে সাধারণ গ্রহীতারা লভ্যাংশ পায় না, ঠিক কথা। লভ্যাংশ হলো লাভ থেকে ছাঁট, ভুল, ঠিক আছে। লাভ থেকে ছাঁট তাকেই বলা হবে যেটা লাভ হোক বা না হোক দিতে হয়, কিন্তু তোমার লাভ না হলে তুমি লভ্যাংশ শেয়ার গ্রহীতাদেরকে দেওয়া হয় না, ঠিক আছে। তাই লাভ থেকে ছাঁট বলা হবে না, লাভের বন্টন হতে পারে, ঠিক আছে। 3 সাধারণ শেয়ার গ্রহীতারা কোম্পানির সভায় ভোট দিতে পারে, ঠিক। কোম্পানি তার নিজের ডিবেঞ্চার কিনতে পারে না, ভুল, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেলাম? 1 এবং 3 সত্য, 2 এবং 4 মিথ্যা, অপশান সি হচ্ছে তোমার সঠিক উত্তর। 25 কোম্পানির লাভের উপর ঋণ মূলধন সরবরাহকারীদের দাবি থাকে না, উত্তর হচ্ছে ঠিক। কেন? কারণ যারা ঋণ সরবরাহ করেছে তারা সুদ পায়। তাহলে কারণটাও তোমার ঠিক, তাহলে বিবৃতি এবং কারণ উভয়ই সত্য। আবার এমনও হতে পারে যে সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। 26
দায়ের ওপর সম্পত্তির উদ্বৃত্তকে কি বলা হয়? যখন তোমার সম্পত্তি বেশি থাকবে এবং লায়াবিলিটি কম থাকবে, তাহলে যে অ্যাসেটটা বেশি রয়েছে, অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, সেটাকে আমরা ক্যাপিটাল বলতে পারি, শেয়ার হোল্ডার ফান্ড বলতে পারি, নিট অর্থ বা নিট সম্পত্তি, নিট মূল্য বলতে পারি। তাহলে এখানে দেখো এ বি ডি তিনটেই ঠিক হচ্ছে। তাহলে তোমার প্রশ্নটা হয়তো একটু ভুল ছিল। প্রশ্নটা এমন দেয়া থাকতে পারতো যে দায়ের ওপর সম্পত্তির উদ্বৃত্তকে কোনটা ধরা হয় না, তাহলে অপশান সি তোমার সঠিক উত্তর হয়ে যেত, কারণ ঋণদাতাদের তহবিল আমরা ধরি না। বাকি তিনটেই তোমার সঠিক উত্তর হবে। 27, আর্থিক বিবরণী বিশ্লেষণের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করার ক্ষমতা নির্ণয় করা, কাজের দক্ষতা নির্ণয় করা, সচ্ছলতা নির্ণয় করা, সবকটি হবে। 28, বিবৃতি কী দেওয়া আছে? ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম হয় তাতে আমরা ক্লোজিং স্টক বা অন্তিম সম্ভারকে মূল্যায়ন করি। কেন? কারণ এটা হচ্ছে অপশান সি, রক্ষণশীলতার নিয়ম মেনে আমরা এই কাজ করি। আর রক্ষণশীলতার নিয়ম কি তোমরা 11-এ ফার্স্ট সেমিস্টারে পড়েছো, যে ভবিষ্যতে ক্ষতির জন্য আমরা ব্যবস্থা করব, কিন্তু ভবিষ্যতে লাভের জন্য তেমন কোনো ব্যবস্থা রাখা হয় না। ঠিক আছে, একে বলা হয় রক্ষণশীলতার নীতি। আচ্ছা, আবার ম্যাচ মেকিং দিয়েছে। ইনভেন্টরি হবে তোমার কারেন্ট অ্যাসেট, ট্যাঞ্জিবল অ্যাসেট হবে তোমার নন কারেন্ট অ্যাসেট, রিজার্ভ সারপ্লাস হবে শেয়ার হোল্ডার ফান্ডের অংশ, ট্রেড পেয়েবেল হবে কারেন্ট লায়াবিলিটি। তাহলে 29-এর অপশান সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 30, আর্থিক বিবরণীতে যে সকল সংখ্যা থাকে সেগুলো নিছক সংখ্যা নয়। ঠিক কেন? এগুলো তো একটা তথ্য, যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিটে যা তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো কি সাধারণ মন গড়া সংখ্যা? তা নয়, কারণ প্রতিটা সংখ্যায় নির্দিষ্ট কিছু বার্তা বহন করে। তাহলে বিবৃতি এবং কারণ দুটোই কিন্তু সত্য। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটেতে ঠিক আছে কোনো রকম নিছক সংখ্যা থাকে না। 31, ওয়ার্কিং ক্যাপিটাল 2 লাখ টাকা, কারেন্ট অ্যাসেট 5 লাখ টাকা। তাহলে কারেন্ট লায়াবিলিটি কত? দেখো কারেন্ট লায়াবিলিটি আর ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেটের মধ্যে সম্পর্ক কি? যে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল পাই। তাহলে কারেন্ট অ্যাসেট 5 লাখ, তাহলে 5 লাখ থেকে যদি আমরা 3 লাখ টাকা কারেন্ট লায়াবিলিটি বাদ দিই, তবেই তো ওয়ার্কিং ক্যাপিটাল 2 লাখ টাকা পাবো। অপশান বি হবে তোমার কারেন্ট লায়াবিলিটি সঠিক উত্তর। 32, দেনাদার আবর্তনের অনুপাত 8 হলে গড় আদায়ের সময় কত হবে? দেখো 12 মাসকে 8 দিয়ে ভাগ করবে, 1.5 মাস হবে। আর এই উত্তরটা তো তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ প্রতিটা সেটাই আসছে যে দেনাদার আবর্তনের অনুপাত 8 হলে গড় প্রদানের সময় 1.5 মাস হবে। 33, কারেন্ট অ্যাসেট তোমার 5 লাখ, স্টক 2 লাখ, কারেন্ট লায়াবিলিটি 4 লাখ, আর ব্যাঙ্ক ওভারড্রাফট 1 লাখ। লিকুইড রেশিও বার করো। দেখো লিকুইড রেশিও কী করে পাবে? লিকুইড অ্যাসেট বাই লিকুইড লায়াবিলিটি। ডান দিকে দেখো অঙ্কটা করেছি। এবার লিকুইড অ্যাসেট কী করে পাবে? কারেন্ট অ্যাসেট থেকে স্টক বাদ দেবে, তাহলে 5 লাখ থেকে 2 লাখ বাদ দিলে 3 লাখ হচ্ছে লিকুইড অ্যাসেট। আচ্ছা, লিকুইড লায়াবিলিটি কী করে পাবে? কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাঙ্ক ওভারড্রাফট বাদ দেবে, অর্থাৎ 4 লাখ থেকে 1 লাখ বাদ দেবে, তাহলে এটাও 3 লাখ হচ্ছে। তাহলে লিকুইড অ্যাসেট 3 লাখ, লিকুইড লায়াবিলিটি 3 লাখ, তাহলে রেশিওটা হবে 1:1। অপশান ডি হবে সঠিক উত্তর। 34, টোটাল সেল 12,80,000 টাকা, সেল রিটার্ন 80,000। তাহলে প্রথমেই মাইনাস করে দাও, নিট সেল কত? 12 লাখ টাকা। তাহলে আমি জিনিস বিক্রি করেছি 12 লাখ টাকা। ক্যাশ সেল কত? 8 লাখ টাকা। ঠিক আছে, নগদে বিক্রি করেছি 8 লাখ টাকা, তাহলে বাকিটা ধারে বিক্রি করেছি। আচ্ছা, গ্রস প্রফিট কত হয়েছে? 2,40,000 টাকা। তাহলে গ্রস প্রফিট রেশিও কত? দেখো তাহলে আমার গ্রস প্রফিট কত হয়েছে? 2,40,000, আর নিট সেল কত হয়েছে? 12 লক্ষ। 100 করলে 20%, কারণ সূত্র কি? গ্রস প্রফিট বাই নিট সেল ইন্টু 100। ঠিক আছে, এবার ক্যাশ সেলটা কেন দেওয়া রয়েছে? এখানে তোমার হয়তো মাথা গোলানোর জন্য ক্যাশ সেলটা দেওয়া রয়েছে। ক্যাশ সেলটা এখানে কোনো কাজে লাগছে না। ঠিক আছে, গ্রস প্রফিট, নিট সেল আর 100। ঠিক আছে। 35, দুটি সংখ্যার মধ্যে ড্যাশ সম্পর্কের বহিঃপ্রকাশ হচ্ছে অনুপাত। উত্তর হবে পরিমাণগত। 36-এ দেখো আবার একটা ম্যাচ মেকিং দিয়েছে, এখানে আদর্শ মানের ম্যাচ মেকিং দিয়েছে। চলতি অনুপাত হবে 2:1, তরল অনুপাতের আদর্শ মান হবে 1:1, সুদ রক্ষা অনুপাতে হবে 6:7, নিট মুনাফার অনুপাত হবে 10%। অপশান এ হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর। 37, মজুদ পণ্য আবর্তন কম হলে পণ্যের অপচয় কম হয়। ঠিক আছে, ভুল। মজুদ আবর্তন কম হলে অতিরিক্ত পণ্য মজুদ থাকে না, এটাও ভুল। কেন? তোমার দেখো মজুদ আবর্তন যদি কম হয় তাহলে মজুদ বেশি বিক্রি হচ্ছে না, তোমার পড়ে রয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বিবৃতি মিথ্যা এবং তার কারণও মিথ্যা। 38-এ তোমার দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। চলতি অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সচ্ছলতা মাপা হয়। ভুল। কেন? কারণ স্বল্প মেয়াদী সচ্ছলতা মাপা হয়। আচ্ছা, 2 নম্বর, চলতি অনুপাত হচ্ছে চলতি দায় মাইনাস চলতি সম্পত্তি। এটাও ভুল, কারণ চলতি অনুপাত মানে কি? চলতি সম্পত্তি বাই চলতি দায়।
3 আসবাবপত্র একটা চলতি সম্পত্তি, এটাও ভুল, কেন এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি হবে। আর চলতি অনুপাতের আদর্শ মান 3:2, এটাও ভুল, কেন চলতি অনুপাতের আদর্শ মান আমরা জানি 2:1 হয়, ঠিক আছে। তাহলে এখানে সবগুলোই মিথ্যা, অপশান বি হবে তোমার সঠিক উত্তর। 39, মুনাফা অধিক হার দক্ষ ব্যবস্থাপনার ইঙ্গিত দেয়, ঠিক। নিট মুনাফা অনুপাতের সাহায্যে নিট মুনাফা ও বিক্রয়ের সম্পর্ক স্থাপন করা যায়, এটাও ঠিক। তাহলে দুটোই ঠিক, কিন্তু বিবৃতি এ এবং বি দুটো স্বাধীন বাক্য। আচ্ছা, শেষের প্রশ্ন 40, অ্যাভারেজ স্টক তোমার 1,00,000 টাকা, স্টক টার্নওভার 12 টাইমস। তাহলে তোমার কস্ট অফ গুডস সোল্ড কত হবে? 1,00,000কে 12 দিয়ে গুণ করে দাও, 12 লাখ। দেখো নিচে 12 লাখ লিখেছি। এখন সেলিং প্রাইস 125%, অর্থাৎ 100 টাকার জিনিস তুমি 125 টাকায় বিক্রি করছো, তাহলে প্রফিট কত করছো? 25%। তাহলে 12 লাখ টাকায় যে জিনিসটা কিনেছো তার উপর তোমার প্রফিট কত হচ্ছে? 25%, এবং 12 লক্ষ টাকার 25% তোমার করলে গ্রস প্রফিট 3 লক্ষ টাকা হবে। এখানে শুধু গ্রস প্রফিট চেয়েছে, গ্রস প্রফিট রেশিও করতে বলেনি। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আগামী দিনে মডেল সেট 6 তোমাদের জন্য আসছে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার এবিটিএ টেস্ট পেপার দাও, র্যাপিড টেস্ট পেপার দাও, সেগুলো কিন্তু নিয়ে আসবো। এবং বিশেষ করে কস্টিং, ঠিক আছে, কস্টিংয়ে কিন্তু অনেক কমেন্ট আসছে, তো কস্টিং, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স সবই আসবে। তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনে ক্লিক করে রাখো। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।